আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষ লাভের আশায়। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব গঙ্গাসাগরে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, আজকের এই দিনটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন গঙ্গাসাগরে, সেই ছবিটা দেখতে চাইব এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাটা কি সেটাও জানতে চাইব। একেবারেই তোমাকে বলে রাখি, আজ মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সেই পুণ্য স্নান সারার জন্য মোক্ষ লাভের আশায় দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু ভিড় জমান প্রতি বছর। এবছরের চিত্রটাও তোমাকে দেখাবো। আজ একেবারে এই দিনেই কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও কিন্তু মানুষজন তারা এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন। এই পুণ্যার্থী যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবেমাত্র স্নান সেরে কপিল মুনির আশ্রমে যাচ্ছেন, সেখানে তারা পুজো দেবেন এবং পুণ্য লাভের আশায় তারা যে দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু সেই কপিল মুনির আশ্রম চাক্ষুষ করবেন, স্নান সেরে নিয়েছেন। যদিও সময়টা বলা হচ্ছে এবছর পুণ্য স্নানের সময় সেই মহেন্দ্র খন কিন্তু 14 তারিখ বেলা 1:19 থেকে শুরু করে 15 তারিখ অর্থাৎ কিনা আগামীকাল দুপুর 1:19 পর্যন্ত এই সময়টাই কিন্তু হচ্ছে মকর সংক্রান্তির মূল স্নানের সময়, অর্থাৎ কিনা পুণ্য স্নানের সময় কিন্তু সেটা। কিন্তু যেহেতু আজ পৌষ মাসের একেবারে শেষ দিন সংক্রান্তি, সেই সংক্রান্তির দিনেই কিন্তু মানুষজন সেই মকর সংক্রান্তির কথা মাথায় রেখে তারা দূর দূরান্ত থেকে যেভাবে আসেন ঠিক সেভাবে এসেছেন এবং সেই চিত্রই দেখাচ্ছে ক্যামেরা পার্সন ভগবান সেটা দেখাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। গতকালই রাজ্য সরকারের তরফ থেকে যেটা স্পষ্টত বলা হয়েছিল, গতকাল বেলা 3টে পর্যন্ত 60 লক্ষ মানুষের আগমন হয়েছে এই গঙ্গাসাগরে এবং এই লক্ষ লক্ষ মানুষের যে আগমন তার জন্য কিন্তু প্রশাসন একেবারে সজাগ রয়েছে। কেননা আমরা দেখেছি যে ড্রোনের মাধ্যমে যেমন নজরদারি চলছে, সাগর পথেও কিন্তু সেখানেও নজরদারি চলছে। এমনকি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এয়ারলিফটিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই গোটা পরিস্থিতিতে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু সিসিটিভিতেও নজরদারি চলছে। পুলিশ প্রশাসন সজাগ রয়েছে এবং এখানে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রচার চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে যে চিত্র, যে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ কিন্তু একেবারে ভরে উঠেছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে যারা কিন্তু সেই মোক্ষ লাভের আশায়, পুণ্য লাভের আশায় তারা এসেছেন, তারা কিন্তু সেই পুণ্য তিথিতে তারা তাদের মোক্ষ লাভের আশায় ইতিমধ্যেই স্নান সেরে, গঙ্গা স্নান সেরে কিন্তু তারা কপিল মুনির আশ্রমে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের পুজো দেবেন, মন্দির দর্শন করবেন, সে চিত্রই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ হিন্দোল। কারোর এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে, কারোর পড়েনি। তারপরও চাহিদা বাড়ছে বার্থ সার্টিফিকেটের। প্রত্যেক দিন বহু মানুষ আসছেন কলকাতা পুরসভায়। রোজকার স্লটও 200 থেকে বাড়িয়ে 300 করা হয়েছে। ভোটার তালিকায় নামটা রাখতেই হবে। এসআইআর শুনানিতে ডাক পড়লে যাতে হয়রানির মুখে না পড়তে হয় তার জন্য নথিপত্র জোগাড় করতে মরিয়া সাধারণ মানুষ, বিশেষ করে বার্থ সার্টিফিকেট। কারণ এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে নথির তালিকা দিয়েছে তার মধ্যে অন্যতম হলো জন্ম সার্টিফিকেট। এই নথি সংগ্রহ করতে প্রত্যেকদিন বহু মানুষ আসছেন কলকাতা পুরসভায়। বাড়ানো হয়েছে স্লটও। এসআইআর এর হিয়ারিং এ ডাক পড়েছে পার্ক সার্কাসের বাসিন্দা মুমতাজ বেগমের। স্বামীর সঙ্গে এসেছিলেন বার্থ সার্টিফিকেট নিতে। हमरा लेके दौड़ा-दौड़ी हो रहा है। हाँ, आगे डॉक्यूमेंट तो सब है, आधार कार्ड, वोटर आईडी कार्ड सब है, सिर्फ बर्थ सर्टिफिकेट नहीं है, इसीलिए घर में हो गए, इसी के लिए। এমন অনেকে বার্থ সার্টিফিকেট নিতে এসেছেন যাদের এসআইআর এর শুনানিতে ডাক পড়েনি, তবু আতঙ্ক যদি কোনোদিন প্রয়োজন পড়ে। তাদের মধ্যে একজন মেটিয়া বুরুজের বাসিন্দা তানভীর হোসেন। আমি ছোটোখাটো চাকরি করি একটা কাপড় দোকানে। হ্যাঁ, ওদের 300 টাকা রোজে পাই, ওটাও কামাই হয়ে গেছে আজকে। টাকা পয়সা খুব টান আছে। বার্থ সার্টিফিকেট এই কারণে এসেছি যে আমাদের মা বাবারা আমাদের সময় একটা অনেকটা গাফিলতি করেছে, বার্থ সার্টিফিকেট বানায়নি। আরও প্রসেসে বার্থ সার্টিফিকেট লাগতে পারে। আসার সময় হয়তো এসআইআর থেকে এনআরসিও হতে পারে, তখন তো আমাদের অনেক কত ডকুমেন্টগুলো লাগবে। যেসব ডকুমেন্ট নেই ওগুলোই রেডি করতে চাইছি। এলগিন রোডের বাসিন্দা উত্তম সিং রায়েরও শুনানিতে ডাক পড়েনি, তবে আসল বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলায় ফের এসেছেন পুরসভায়। আমার ওই জন্মের সার্টিফিকেটটা হারিয়ে গেছিলো, জেরক্সটা আছে, আপাতত দিয়েছি, এখন ওটা অরিজিনাল করব। না, ওটা এমনি বানিয়ে রাখছি অরিজিনালটা, কেন নেই যদি বাই চান্স চেয়ে বসে। বার্থ সার্টিফিকেট দেওয়ার নিয়ম আরো সহজ করেছে কলকাতা পুরসভা। এই নথি নিতে গেলে হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে স্লট। নম্বরটি হলো 8335999111। আটান ডেতে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে চ্যাটবট বলে একটা
অ্যাপস আছে যেখানে একটা হাই বলে লিখতে হয়, লিখলে ওনারা শর্ট ডেট আর টাইম দেন, শর্টে ডেট অ্যান্ড টাইম দেন, সেই ডেট অ্যান্ড টাইমে ওনাদের এসে হিয়ারিং আসতে হয়, এসে সেখান থেকে কাগজপত্র সাবমিট করতে হয়। এখন এই চ্যাটবটে আমাদের ডেলি 300 করে স্লট করে দেওয়া হয়েছে, মানে 300 জন মানুষ তারা প্রায়োরিটির ভিত্তিতে আবেদন করতে পারবেন। রবিবার বাদে বাকি সব দিনই কলকাতা পুরসভা থেকে পাওয়া যাবে জন্ম সার্টিফিকেট। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ছিল না ফিটনেস সার্টিফিকেট, 1.5 বছর আগে শেষ হয়েছে পলিউশন সার্টিফিকেটের মেয়াদও। সেই অবস্থাতেই কলকাতার তপসিয়া মোড়ে সরকারি বাস উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল, যার জেরে বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ইতিমধ্যে এই ঘটনায় প্রশ্ন উঠছে, কিভাবে এতদিন ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খাস কলকাতায় চলছিল এই সরকারি বাস। গোটা ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে পুরোদস্তুর। সাত সকালে খাস কলকাতার রাস্তায় উল্টে গেল সরকারি বাস। বরাত জোরে যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও বেশ কয়েকজন মারাত্মক জখম হলেন। বাসের কাঁচ ভেঙে বের করা হলো আহতদের। আর তারপরেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2017 সালে। প্রায় 1.5 বছর আগে শেষ হয়েছে পলিউশন সার্টিফিকেটের মেয়াদও। অর্থাৎ ফিটনেস বা পলিউশন সার্টিফিকেট ছাড়াই চলছিল হাওড়া বারুইপুরগামী রুটের এই সরকারি বাসটি। গাড়ির টায়ার তখন ফেটে গেছিল, পেছন চাকা লক হয়ে গেছে, তখন বাচ্চাদের মাথা ফাতা ফেটে গেছে, যারা ছিল তাদের হাতে ফাতে চোট লেগেছে। মঙ্গলবার সকাল প্রায় 8টা পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল হাওড়া বারুইপুরগামী এই সরকারি বাসটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তপসিয়া মোড়ের কাছে চলন্ত বাসের সামনে আচমকা একটি মোটর বাইক চলে আসে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় সরকারি বাসটি। আমি গাড়ি চালিয়ে আসছিলাম তপসিয়ার দিকে, তখন একটা গাদাম করে আওয়াজ হয়। আওয়াজ হতে দেখি বাসটা ওইখানে ছিল, বাঁদিকে ছিল। বাঁদিকে থাকতে দেখি গাড়িটা উল্টো দিনে ডান দিকের লেনে ঘুরে যায়। ঘুরে যেতে রেলিংয়ে মারে, রেলিংয়ে মারার পর গাড়িটা পাল্টি খায়। উল্টে যাওয়া সরকারি বাসের মধ্যে আটকে পড়েন যাত্রীরা। পরে কাঁচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে রয়েছেন একজন ক্যান্সার আক্রান্ত রোগীও। कोई एक्शन नहीं लिया जा रहा, वैसे चला दिया जा रहा। किसी का भी घर का तो मरा होगा आदमी, कल ही मेरा पेशेंट इंजर्ड नहीं हुआ है, यहाँ पे सभी का हुआ। बहुत ऊपर पूरा भीड़ हो रहा है, मेरा पेशेंट तो उल्टी हो रहा है, उनका कैंसर हुआ है, कैंसर ऑपरेशन हुआ है। দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসের নম্বর WB11C7858। দেখা যাচ্ছে এই সরকারি বাসের রেজিস্ট্রেশন হয়েছে 2015 সালের 1 অক্টোবরে। সরকারি বাসটির ফিটনেস ছিল 2017 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে 9 বছর আগে। অন্যদিকে পলিউশনের মেয়াদ ছিল 2024 সালের 31 জুলাই পর্যন্ত। এই ধরনের পরিস্থিতি রাস্তায় যখন ঘটে, তখন ব্রেকের মাধ্যমে গাড়ি আটকানোর বা যাতে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চালক করেন, কিন্তু কেন সেগুলো কোনো না কোনোভাবে সেগুলো কাজ করে না। তার কারণেই দেখা যাচ্ছে যে এই চাকার অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, পুরনো চাকা, এবং চাকার অংশ সম্পূর্ণভাবে এখানে আটকে গিয়ে ভেঙে গিয়েছে। ব্রেক আদৌ সঠিকভাবে কাজ করেছিল কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। সরকারি বাস মানেই কম ভাড়ায় সময় গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম। কলকাতায় প্রতিদিন সরকারি বাসে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, আর সেখানেই কিনা এই ধরনের মৃত্যুফাঁদ। প্রশ্ন উঠছে, কিভাবে এত বছর ধরে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খাস কলকাতায় এই বাস চলছিল? কেন 1.5 বছর আগে পলিউশন সার্টিফিকেটের মেয়াদ ফুরোনোর পরেও তা করানো হয়নি? কলকাতা জুড়ে আর কত এইভাবে নিয়ম বহির্ভূত সরকারি বাস চলছে? সরকার বা পরিবহন দফতরের নজরদারি কোথায়? থানার জিপগুলোকে ধরুন না, যারা আমাদের সামনে দিয়ে পাইলট হয়ে যায়, তার যে ধোঁয়া বেরোয়, ও তো ধোঁয়া যদি আপনার মুখে লাগে, আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ মনে হবে না আফ্রিকার মানুষ মনে হবে। এবং প্র্যাকটিক্যালি ওই গাড়িগুলোর যদি আপনার টেস্টিং করে, থানার গাড়ি যদি টেস্টিং করেন, 90% গাড়ির ফিটনেস পাবেন না আপনি। তো পশ্চিমবঙ্গের এটাই অবস্থা। আমরা ইতিমধ্যেই বলেছি র্যাশ ড্রাইভিং করা, অর্থাৎ বেপরোয়াভাবে চালালে এবার আমরা ড্রাইভারের বিরুদ্ধে অ্যাকশন নেব, ইনক্লুডিং মালিক অ্যাকশন নেব। তাহলে এখানে যেহেতু এটা পিপিপি মোডে চলে, যে ড্রাইভার র্যাশ ড্রাইভিং করেছে বা বেপরোয়া চালিয়ে এটা করেছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। দুর্ঘটনার সময় বাসের ব্রেক কি আদৌ সঠিকভাবে কাজ করেছিল? তদন্তে নেমে এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের এদিন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, জখম 4 জন যাত্রীর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজন ক্যান্সার রোগীও আছেন। এই দিন তাদের দেখতে হাসপাতালে আসেন কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খান, আবির দত্ত, ঝিরাম করঞ্চাই ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।